এক অসম্ভব সাহসী সিদ্ধান্ত যা পুরো মুম্বাইকে এক নিমেষে হতবাক করে দিয়েছিল। কোটিপতি বিধবা মালকিন তার সাধারণ নৌকরের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, মুঝসে শাদি করল। এই একটি ঘোষণার পর যে অবিশ্বাস্য ঘটনা প্রবাহ শুরু হল, সেটা মুম্বাইয়ের এক অমর সত্যি গল্প হয়ে রয়ে গেছে। বন্ধুরা, মুম্বাই হাইকোর্টের বাইরে সেই উত্তেজনাময় সকালে অপূর্ব এক ভিড় জমে উঠেছিল, যেন পুরো শহর একসাথে এসে দাঁড়িয়েছে। ক্যামেরার অবিরাম ঝলকানি আর রিপোর্টারদের উচ্চস্বরে প্রশ্নের ঝড় বাতাসকে ভারী করে তুলেছিল উত্তেজনায়। প্রত্যেক টেলিভিশন চ্যানেলে একই রোমাঞ্চকর খবর চলছিল যে দেশের সবচেয়ে প্রভাবশালী ধনাঢ্য উদ্যোক্তা অদিতি শর্মা আজ এমন এক মামলায় আদালতে পৌঁছেছেন যা সমগ্র শহরকে চমকে দিয়েছে। লোকেরা শুধু একটি প্রশ্নেই বিভোর ছিল, আখির এক অগণিত কোটির মালকিন তার নিজেরই নৌকরের সাথে বিয়ে কেন করলেন? কালো চকচকে গাড়িটি ধীরে ধীরে কোর্টের মূল গেটের সামনে এসে থামল। দরজা খুলল এবং অদিতি শর্মা বাইরে নামলেন। সাদা শাড়িতে তিনি অত্যন্ত শান্ত ও মর্যাদাপূর্ণ দেখাচ্ছিলেন, কিন্তু তার চোখে দৃঢ় নিশ্চয়তার ঝলক স্পষ্টভাবে জ্বলছিল। ক্যামেরার ফ্ল্যাশ লাগাতার চমকাচ্ছিল, কিন্তু তার পা বিনা কোনো থামায় সিঁড়ির দিকে এগিয়ে গেল। সাংবাদিকদের আওয়াজ জোরালো হয়ে গেল। কেউ জিজ্ঞাসা করছিল যে এই বিয়ে সত্যি কি, তো কেউ এটাকে ব্যবসায়িক বিরোধ থেকে বাঁচার এক চাল বলছিল। অদিতি কাউকে কোনো জবাব দিলেন না। তিনি যেন আগেই ঠিক করে নিয়েছিলেন যে এখন শব্দ নয়, সত্যি বলবেন। ঠিক সেই সময় পিছনে পুলিশের গাড়ি এসে থামল। দরজা খুলল এবং হাতকড়া পরা বিক্রম শর্মাকে বাইরে নিয়ে আসা হলো। ভিড়ে সাড়া পড়ে গেল। কোম্পানির ডিরেক্টর এবং অদিতির দেবর হঠাৎ অপরাধীর মতো দাঁড়িয়েছিলেন। ক্যামেরা তার দিকে ঘুরে গেল এবং মাহল আরও তীব্র হয়ে গেল। বিক্রম রাগে চিৎকার করে বললেন যে এসব মিথ্যা এবং তাকে ফাঁসানো হচ্ছে। অদিতি কয়েক মুহূর্তের জন্য থামলেন এবং শান্ত স্বরে বললেন যে আজ সত্যি সামনে আসবে। তার আওয়াজ ধীর ছিল, কিন্তু তাতে এমন বিশ্বাস ছিল যা সবাইকে হঠাৎ শান্ত করে দিল। ভিড়ের মাঝে দাঁড়ানো এক সাধারণ যুবক সব কিছু চুপচাপ দেখছিল। সাদা শার্ট এবং সাধারণ চেহারার সেই যুবক আরিয়েন ছিল, যাকে মিডিয়া এখন নৌকরপতি বলছিল। লোকেরা তাকে হতবাক হয়ে দেখছিল, কারণ কেউ বুঝতে পারছিল না যে এই গল্পে তার আসল ভূমিকা কি। আরিয়েন এবং অদিতির নজর মিলল। সেই এক মুহূর্তে যেন দুজনের মধ্যে অকথিত বিশ্বাস দেখা দিল। তারপর গল্প হঠাৎ পিছনে ফিরে যায় ৩ মাস আগে, যখন এসব শুরুও হয়নি। ৩ মাস আগে শর্মা হাভেলি মুম্বাইয়ের সবচেয়ে প্রতিষ্ঠিত হাভেলিগুলোর মধ্যে গণ্য হতো। সমুদ্রের সামনে দাঁড়ানো সেই বিশাল ইমারতে প্রত্যেক জিনিস পারফেক্ট ছিল, কিন্তু তার মালকিনের জীবনে সুখ ছিল না। স্বামী রাজ শর্মার হঠাৎ মৃত্যু অদিতিকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল। পুলিশ সেই দুর্ঘটনাকে ব্রেক ফেল হয়ে যাওয়ার মামলা বলে বন্ধ করে দিয়েছিল। পরিবারও সময়ের সাথে এটাকে স্বীকার করে নিয়েছিল, কিন্তু অদিতির মনে সবসময় এক অসমাপ্ত প্রশ্ন থেকে গিয়েছিল। তার মনে হতো যে সেই রাতে কিছু এমন ঘটেছিল যা জেনে বুঝে লুকিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় হাভেলিতে নতুন স্টাফ রাখা হলো। আরিয়ান প্রথমবার সেই ঘরে প্রবেশ করল। সে বাকি কর্মচারীদের মতো ছিল না। তার নজর প্রত্যেক জিনিসকে গভীর মনোযোগ দিয়ে দেখত, যেন সে জায়গাটাকে বোঝার চেষ্টা করছিল। প্রথম দিনই সে ঘরের পুরনো ক্যামেরাগুলোর দিক ঠিক করল এবং খারাপ লাইট বদলে দিল। কেউ তাকে এমন করতে বলেনি। স্টাফের মনে হলো যে সে প্রয়োজনের চেয়ে বেশি সমঝদার হওয়ার চেষ্টা করছে, কিন্তু আরিয়ান শান্ত রইল। এক সন্ধ্যায় অদিতি তাকে লাইব্রেরিতে পুরনো ফাইলগুলো ব্যবস্থিত করতে দেখলেন। সে জিজ্ঞাসা করলেন যে এটা তার কাজ নয়। আরিয়ান সরলতায় বলল যে বিক্ষিপ্ত জিনিসগুলো তাকে বিরক্ত করে। সেই জবাবে কিছু এমন ছিল যা অদিতিকে ভাবতে বাধ্য করল। দিন গড়িয়ে গেল এবং অদিতি অনুভব করলেন যে আরিয়ান ঘরের প্রত্যেক সিস্টেমকে অসাধারণ ধ্যান দিয়ে দেখত। সে প্রশ্ন কম করত, কিন্তু জবাব যেন আগে থেকে জানত। ধীরে ধীরে অদিতির মনে কৌতূহল জাগতে লাগল। এক রাতে অফিস থেকে ফিরতে গিয়ে সে দেখল যে আরিয়ান পুরনো গ্যারেজের কাছে দাঁড়িয়ে সেই গাড়িটা দেখছিল যাতে তার স্বামীর দুর্ঘটনা হয়েছিল। তার চোখে অদ্ভুত গাম্ভীর্য ছিল। অদিতি প্রথমবার অনুভব করলেন যে এটা শুধু নকরি করা নয়। সে তার কাছে জিজ্ঞাসা করলেন যে সে আগে কি করত। আরিয়ান হালকা হাসির সাথে বলল যে সে সত্য খোঁজার কাজ করত। অদিতি এটাকে মজাক বুঝে অনদেখা করে দিলেন, কিন্তু তার মনে হালকা সন্দেহ জাগল। সে জানতেন না যে আরিয়ান সেই ঘরে নকরি করতে আসেনি,
সে এসেছিল এক এমন রহস্য উজাগর করতে যা শুধু এক দুর্ঘটনার সত্য নয়, বরং পুরো বিরাসতকে হিলিয়ে দেওয়ার মতো ছিল। এবং খুব শীঘ্রই অদিতির জীবনের প্রত্যেক বিশ্বাস বদলে যাবে। শর্মা হ্যাভেলিতে আর্জনের আসার পর সবকিছু সাধারণ দেখাচ্ছিল, কিন্তু অদিতি ধীরে ধীরে অনুভব করতে লাগলেন যে এই ছেলের মধ্যে কিছু আলাদা আছে। সে বাকি কর্মচারীদের মতো আদেশের অপেক্ষা করত না, বরং কাজ হওয়ার আগেই বুঝে যেত কি জরুরি। তার প্রত্যেক হরকত শান্ত ছিল, কিন্তু চিন্তা গভীর লাগত। এক সকালে অদিতি অফিস যাওয়ার জন্য নিচে নামলেন তো দেখলেন যে ড্রাইভার ঘাবড়ে দাঁড়িয়ে আছে, গাড়ি স্টার্ট হচ্ছিল না। আর্জন বোনেট খুলে ইঞ্জিন দেখছিল এবং মাত্র কয়েক মিনিটে সমস্যা ঠিক করে দিল। ড্রাইভার অবাক হয়েছিল, কারণ সে খারাপিটা সার্ভিস সেন্টারে না পাঠিয়ে ঠিক হওয়া কঠিন মনে করছিল। অদিতি সহজ ছড়ে জিজ্ঞাসা করলেন যে তারা তো টেকনিক্যাল জ্ঞান কিভাবে আছে। আর্জন হেসে বলল যে জীবন তাকে অনেক কাজ শিখিয়ে দিয়েছে। জবাব সাধারণ ছিল, কিন্তু তার চোখে লোকানো আত্মবিশ্বাস সাধারণ নৌকরের মতো ছিল না। সেদিন অফিস যাওয়ার সময় অদিতি পুরো রাস্তা ভাবছিলেন। তার মনে পড়ল যে কোম্পানিতে কাজ করা অনেক পড়াশুনো করা লোকও এত বুদ্ধি দেখায় না যতটা আর্জন দেখাচ্ছিল। প্রথমবার তার মনে প্রশ্ন উঠল যে সে কি সত্যিই শুধু নৌকরি করতে এসেছে। উধার হ্যাভেলির ভিতর স্টাফদের মধ্যে কথা শুরু হয়ে গিয়েছিল। কিছু লোক বলছিল যে আর্জন প্রয়োজনের চেয়ে বেশি সমজদার হওয়ার চেষ্টা করে। কেউ মজা করে বলল যে সে নৌকর কম আর জাসুস বেশি লাগে। আর্জন এসব শুনল, কিন্তু সবসময়ের মতো চুপ রইল। সন্ধ্যায় অদিতি তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং সমুদ্রের লহর জোরে ছিল। সে দেখলেন যে আর্জন গেটের কাছে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ডকে ছাতা দিচ্ছে এবং নিজে বৃষ্টিতে ভিজছে। সেই ছোট দৃশ্যটা তাকে ভিতর পর্যন্ত ছুঁয়ে গেল, কারণ এমন আচরণ দেখানো থেকে আসে না। ডিনারের পর অদিতি লাইব্রেরিতে বসে পুরনো দস্তাবেজ দেখছিলেন। হঠাৎ তার নজর সেই ফাইলে গেল যেখানে তার স্বামী রাজ শর্মার দুর্ঘটনার রিপোর্ট রাখা ছিল। সে মাসের পর মাস পর সেটা খুললেন। পড়তে পড়তে তার মন আবার বেচেন হয়ে গেল, কারণ অনেক প্রশ্নের জবাব এখনও গায়েব ছিল। তখন দরজায় হালকা দস্তক হল। আর্জন চা নিয়ে দাঁড়িয়েছিল। সে ফাইলের দিকে দেখল এবং কিছু না জিজ্ঞাসা করে কাপ টেবিলে রেখে দিল। যাওয়ার আগে সে ধীরে বলল, কখনো কখনো দুর্ঘটনা যেমন দেখায় তেমন হয় না। এটা বলে সে চলে গেল। অদিতি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে বসে রইলেন। সে আর্জনকে এই ফাইলের ব্যাপারে কখনো বলেনি। তাহলে তার কিভাবে জানা ছিল যে সে কোন মামলা দেখছে? তার মনে প্রথমবার আসল সন্দেহ জন্ম নিল। পরের দিন সে জেনে বুঝে আর্জনকে অফিসের কিছু পুরনো ফাইল ব্যবস্থিত করতে বললেন। সে দূর থেকে তাকে দেখছিলেন। আর্জন দস্তাবেজ এমন পড়ছিল যেন কোনো গল্পের টুকরো জোড়া লাগাচ্ছে। সে তারিখ এবং নামগুলোর উপর খাস ধ্যান দিচ্ছিল। ঠিক সেই সময় বিক্রম শর্মা ঘরে এলেন। তার নজর আরিয়ানের ওপর টিকে গেল। সে হালকা ব্যঙ্গে জিজ্ঞাসা করলেন যে এখন নৌকর লোক কোম্পানির কাগজও দেখতে শুরু করেছে নাকি। আরিয়ান সির ঝুঁকিয়ে নিল, কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য কঠোরতা দেখা দিল, যেটা শুধু অদিতি নোটিস করলেন। বিক্রম অদিতিকে আলাদা নিয়ে গিয়ে বললেন যে স্টাফকে বেশি আজাদি দেওয়া ঠিক নয়। সে ইশারায় ইশারায় আরিয়ানের উপর সন্দেহ জতায়। অদিতি কিছু বললেন না, কিন্তু তার মনে হল যে বিক্রমের বেচাইনি অস্বাভাবিক। সেই রাতে অদিতি অনেকক্ষণ ঘুমাতে পারলেন না। তার আরিয়ানের শব্দ বারবার মনে পড়ছিল। দুর্ঘটনা যেমন দেখায় তেমন হয় না। এটা কি শুধু অনুমান ছিল, নাকি তার সত্যিই কিছু জানা ছিল? পরের সকালে সে আরিয়ানকে বাগানে ডেকে সরাসরি জিজ্ঞাসা করলেন যে সে এমন কেন বলেছিল। আরিয়ান কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর বলল যে কখনো কখনো সত্যি সামনে হয়, কিন্তু লোকেরা তা দেখতে ভয় পায়। তার জবাব সরাসরি ছিল না, কিন্তু সংকেত স্পষ্ট ছিল। অদিতি অনুভব করলেন যে আরিয়ান কিছু ছিপিয়ে রাখছে, কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে তার ভয় লাগছিল না, বরং বিশ্বাসের মতো অনুভব হচ্ছিল, যেন এই ইনসান তার বিরুদ্ধে নয়, তার জন্য খাড়া। সেই সন্ধ্যায় আরিয়ান হাভেলির পুরনো সিসিটিভি সিস্টেমের এক খারাপ হার্ড ড্রাইভ ঠিক করে দিল। স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য ৩ বছর পুরনো ফুটেজ চমকে উঠল এবং তারপর বন্ধ হয়ে গেল। আরিয়ানের চেহারা গম্ভীর হয়ে গেল। হয়তো সে এমন কিছু দেখে ফেলেছিল যেটা গল্পের দিক বদলে দেওয়ার মতো ছিল। অদিতি এখনও জানতেন না যে তার স্বামীর মৃত্যুর সাথে জড়িত প্রথম আসল সুরাগ মিলে গিয়েছে, এবং আরিয়ান এখন শুধু নৌকর নয়, সে সেই সত্যের চাবি হয়ে গিয়েছে যেটা খুব শিগগিরই পুরো শর্মা পরিবারকে হিলিয়ে দেবে। শর্মা হাভেলিতে সেই দিন অসাধারণ হলচল ছিল। বড় হল সাজানো হচ্ছিল, মিডিয়া টিম বাইরে ইন্তজার করছিল, এবং কোম্পানির অনেক বড় ডিরেক্টর হঠাৎ ডাকা মিটিংয়ের কারণে হতবাক হয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে অদিতি এত জলদবাজিতে এই সভা কেন রেখেছে। অদিতি তার ঘরের জানালা থেকে নিচের তৈরি দেখছিলেন।
তার হাতে সেই পুরনো দুর্ঘটনা ফাইল ছিল, যেটা সে অনেকবার পড়েছিলেন। এখন তার মনে সন্দেহ ইয়াকিনে বদলে গিয়েছিল। আরিয়ানের শব্দ এবং তার আচরণ বারবার তাকে সংকেত দিচ্ছিল যে সত্যি এখনও সামনে আসা বাকি। নিচে স্টাফ নিজের কাজে লাগাছিল, আরিয়ানও মেহমানদের জন্য ব্যবস্থা দেখছিল, কিন্তু তার নজর বারবার মূল হলের ক্যামেরা এবং প্রবেশদ্বারে যাচ্ছিল, যেন সে শুধু তৈরি নয়, কোনো খাস মুহূর্তের ইন্তেজার করছে। বিক্রম শর্মা তার কিছু বিজনেস পার্টনারের সাথে ভিতরে এলেন। তার চেহারায় আত্মবিশ্বাস ছিল, কিন্তু আর্জনকে দেখতেই তার মুস্কান হালকা ফিকে পড়ে গেল। সে কয়েক সেকেন্ড আর্জনকে ঘুরে দেখল, যেন তাকে পৌঁছানোর চেষ্টা করছে। সন্ধ্যা হতে হতে হল লোকে ভরে গেল, ক্যামেরা সেট হয়ে গেল, লাইটস জ্বলে উঠল, এবং সবার মনে হলো যে হয়তো কোনো বড় বিজনেস ঘোষণা হতে চলেছে। অদিতি মঞ্চে এলেন তো পুরো হল শান্ত হয়ে গেল। তার উপস্থিতি সবসময়ের মতো প্রভাবশালী ছিল, কিন্তু আজ তার চেহারায় আলাদা গাম্ভীর্য ছিল। সে ধীরে বলতে শুরু করলেন যে জীবনে কিছু ফয়সালা এমন হয় যা শুধু দিমাগ থেকে নয়, সত্যি থেকে নেওয়া হয়। লোকেরা ধ্যান দিয়ে শুনছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে কথা কোন দিকে যাচ্ছে। হঠাৎ সে বললেন যে আজকের ঘোষণা কোম্পানির চেয়ে তার নিজের জীবনের সাথে জড়িত। হলে হালকা ফুসফুসাহাট শুরু হলো, ক্যামেরার ফোকাস আরও জোরে হয়ে গেল। বিক্রম কুর্সিতে পিছনে ঝুঁকে মুস্কুরালেন, যেন তার মনে হলো যে অদিতি কোনো ভাবনাময় গলতি করতে চলেছেন। অদিতি কয়েক মুহূর্ত চুপ রইলেন, তারপর তার নজর ভিড়ের পিছনে দাঁড়ানো আর্জনের ওপর গেল। সে স্পষ্ট আওয়াজে বললেন, আর্জন, যারা এখানে আও। পুরো হল একসাথে তার দিকে মুড়ে গেল। আর্জন হতবাক হয়েছিল, কিন্তু ধীরে ধীরে মঞ্চের দিকে বাড়ল। লোকেরা মনে করল হয়তো কোনো কর্মচারীকে সম্মান দেওয়া হবে। আর্জন মঞ্চে দাঁড়িয়েছিল, হাত জড়িয়ে। চেহারায় সংকোচ স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বুঝতে পারছিল না যে এসব কেন হচ্ছে। অদিতি তার দিকে দেখে বললেন যে কখনো কখনো জীবনে সবচেয়ে সত্যি লোক তারাই হয় যাদের সমাজ সবচেয়ে নিচে বোঝে। তার শব্দে ভাবনা ছিল, কিন্তু আওয়াজ পুরোপুরি স্থির ছিল। তারপর সে সেই বাক্য বললেন যেটা পুরো হলকে স্তব্ধ করে দিল। আমি আজ সবার সামনে ঘোষণা করছি যে আমি আর্জনের সাথে বিয়ে করার ফয়সালা করে নিয়েছি। কয়েক সেকেন্ড পুরো হল একদম শান্ত রইল, তারপর হঠাৎ শোর উঠল। কেউ অবিশ্বাসে হাসি ছাড়ল, কেউ এটাকে মজাক বুঝে, এবং ক্যামেরার ফ্ল্যাশ লাগাতার চমকাতে লাগল। মিডিয়া রিপোর্টার তুরন্ত লাইভ আপডেট দিতে লাগল। আর্জন যেন পাথর হয়ে গিয়েছিল। সে ধীরে বলল যে এটা সম্ভব নয়, এবং অদিতি হয়তো ভাবনায় ফয়সালা নিচ্ছেন। তার আওয়াজে সম্মান ছিল, কিন্তু স্পষ্ট ইঙ্কারও লুকানো ছিল। বিক্রম তুরন্ত খাড়া হয়ে ব্যঙ্গভরে স্বরে বললেন যে এটা কোম্পানির প্রতিষ্ঠার সাথে খেলোয়াড়ি। সে বললেন যে এক অগণিত কোটির কোম্পানির মালকিনের এমন ফয়সালা নিবেশকদের ভরসা তোড়ে দেবে। মাহল তান্ত্রপূর্ণ হয়ে গেল। অদিতি শান্তস্বরে জবাব দিলেন যে প্রতিষ্ঠা সত্যি থেকে বানে, দেখানো থেকে নয়। সে আর্জনের দিকে দেখে বললেন যে এই ফয়সালা দয়া বা ভাবনা থেকে নয়, বিশ্বাস থেকে নেওয়া হয়েছে। আর্জনের চোখে প্রথমবার বেচেনি দেখা দিল, যেন সে জানত যে এই কদম গল্পকে খতরনাক দিকে নিয়ে যাবে। সেই রাতে শর্মা হাভেলির বাইরে মিডিয়ার ভিড় জমা হয়ে গিয়েছিল। পুরো শহরে খবর ছড়িয়ে গিয়েছিল যে কোটিপতি অদিতি শর্মা নিজের নৌকরের সাথে বিয়ে করতে চলেছেন। কিন্তু কারও জানা ছিল না যে এটা শুধু প্রেমের ফায়সালা নয়, বরং এক এমন সত্যিকে সামনে আনার শুরু যেটা খুব শিগগিরই এক দুর্ঘটনাকে হত্যা সাবিত করবে। অদিতির ঘোষণার পর পুরো মুম্বাইয়ে হলচল মচে গিয়েছিল। নিউজ চ্যানেলে লাগাতার বহস চলছিল, এবং সোশ্যাল মিডিয়ায় লোকেরা এই ফয়সালা নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। কেউ এটাকে সত্যি পেয়ার বলছিল, তো কেউ এটাকে পাগলপন বলছিল। কিন্তু শর্মা হাভেলির ভেতর মাহল অসাধারণ রূপে শান্ত ছিল। পরের সকালে যখন অদিতি নিচে নামলেন, তো তার সবার আগে আর্জনকে খুঁজে নেওয়ার আদত অনুযায়ী বাগানের দিকে দেখার ইচ্ছা হল। কিন্তু সেখানে কেউ ছিল না। গাছপালাকে পানি দেওয়া হয়ে গিয়েছিল, কুর্সিগুলো ব্যবস্থিত ছিল, কিন্তু আর্জন দেখা যাচ্ছিল না। সে স্টাফকে জিজ্ঞাসা করলেন, তো জানা গেল যে আর্জন সকাল থেকে কোথাও বাইরে গিয়েছে। কারও এটাও জানা ছিল না যে সে কখন বেরিয়েছে। এটা প্রথমবার ছিল যখন সে বিনা বলে ঘর ছেড়েছে। অদিতির মনে হালকা বেচেনি জন্ম নিল। কয়েকক্ষণ পর সিকিউরিটি গার্ড এসে বলল যে আর্জন রাত দেরিতে বাইরে গিয়েছিল এবং ফিরে আসেনি। এটা শুনতেই অদিতির ভিতর অদ্ভুত ডর জেগে উঠল। তার মনে পড়ল যে ঘোষণার সময় আর্জনের চেহারা পরেশান ছিল, যেন সে কোনো খতরা বুঝছিল। উধার বিক্রম নিজের ঘরে ফোন করে কারো সাথে ধীর আওয়াজে কথা বলছিলেন। তার চেহারায় সন্তোষ দেখা যাচ্ছিল। সে বললেন যে এখন সমস্যা নিজেই দূর হয়ে গিয়েছে। কথাবার্তা শেষ হতেই সে মুস্কুরিয়ে জানালা থেকে বাইরে দেখলেন। অদিতি তুরন্ত আর্জনের নম্বর মেলালেন, কিন্তু ফোন বন্ধ ছিল।
তার মনে প্রথমবার এই খেয়াল এলো যে কোথাও তার কারণে আর্জন কোনো মুসিবতে পড়ে যায়নি তো। সে নিজে গাড়ি নিয়ে শহরে তাকে খুঁজতে বেরিয়ে পড়লেন। মুম্বাইয়ের ভিড়ভাড়ওয়ালি সড়কে গাড়ি চালাতে চালাতে তার এহসাস হল যে সে আর্জনের ব্যাপারে খুব কম জানে। তার পুরো অতীত জানা নেই, না পরিবারের ব্যাপারে বেশি তথ্য। তবুও তার হঠাৎ গায়েব হয়ে যাওয়া থেকে তার গভীর চিন্তা হচ্ছিল। সন্ধ্যা হতে হতে সে হাভেলিতে ফিরলেন তো তার ঘরের দরজার নিচে এক ছোট লিফাফা পড়ে মিলল। তার উপর তার নাম লেখা ছিল। লিখা আর্জনের ছিল। তার দিল তেজি থেকে ধড়কতে লাগল। লিফাফার ভেতর এক পেন ড্রাইভ এবং ছোট নোট ছিল। নোটে লেখা ছিল, যদি আমি ফিরে না আসি তো এটা দেখো, সত্যি এখান থেকে শুরু হবে। অদিতির হাত কাঁপতে লাগল। তার বোঝা গেল যে মামলা শুধু ভাবনার নয়। সে তুরন্ত ল্যাপটপ খুললেন এবং পেন ড্রাইভ লাগালেন। স্ক্রিনে ৩ বছর পুরনো পার্কিং ফুটেজ জ্বলতে লাগল। সেই রাত, সেই তারিখ যখন তার স্বামীর দুর্ঘটনা হয়েছিল। ভিডিওতে রাজ শর্মার গাড়ি হাভেলি থেকে নিকলতে দেখা গেল। কয়েক সেকেন্ড পর ফুটেজে আরেক গাড়ি দেখা গেল, যেটা দূরত্ব বানিয়ে পিছনে চলছিল। অদিতির শ্বাস রুখে গেল। পুলিশ রিপোর্টে দ্বিতীয় গাড়ির কোনো জিক্র ছিল না। এর মানে দুর্ঘটনা হয়তো আগে থেকে প্ল্যান করা হয়েছিল। ভিডিও হঠাৎ রুখে গেল এবং স্ক্রিনে এক ফাইল খুলল, যেখানে গাড়ি সার্ভিস রিপোর্টের কপি ছিল। তাতে ব্রেক সিস্টেম থেকে ছেঁড়াছেড়ির সংকেত ছিল। অদিতি এহসাস করলেন যে রাজের মৃত্যু দুর্ঘটনা নয়, সাজিশ হতে পারে। ঠিক সেই সময় তার মনে পড়ল যে আরিয়ান প্রথমবার লাইব্রেরিতে ফাইল দেখার সময় দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছিল। সে শুরু থেকেই সত্যি জানত, বা কমসে কম তার সন্দেহ ছিল। এখন সাফ ছিল যে আরিয়ান এই মামলার যাঁচ করছিল। অদিতির দিমাগ তেজি থেকে কাজ করতে লাগল। যদি আরিয়ান এসব খুঁজে বের করেছে তো সে খাতরায়ও থাকতে পারে। তার নজর অনায়াসে বিক্রমের ওপর গিয়ে থামল। গত কয়েকদিন থেকে তার বেচেনি এখন বোঝা যাচ্ছিল। রাত গভীর হতে লাগল, কিন্তু অদিতি ঘুমাতে পারলেন না। সে ফায়সালা করলেন যে এখন সে ইন্তেজার করবে না। সত্যি সামনে আনার জন্য তাকে নিজে কদম উঠাতে হবে, চাই এর জন্য পুরো পরিবারের বিরুদ্ধে কেন যেতে হয়। ঠিক সেই সময় তার ফোনে অনজান নম্বর থেকে কল এলো। অন্যদিকে ধীর আওয়াজ ছিল, যদি আরিয়ানকে সুরক্ষিত দেখতে চাও তো কাল সকালে পুরনো ওয়্যারহাউস পৌঁছাও এবং কারো ওপর ভরসা মত করো। কল কেটে গেল। অদিতি বুঝে গেলেন যে খেল এখন খাতারনাক হয়ে গিয়েছে এবং সত্যি পর্যন্ত পৌঁছনোর কিমত শায়দ তার পুরো জীবন বদলে দেওয়ার মতো ছিল। পরের সকালে মুম্বাইয়ের সড়কে হালকা ধোঁয়া ছড়িয়েছিল যখন অদিতি তার গাড়ি নিয়ে পুরনো শিল্প এলাকার দিকে বাড়ছিলেন। রাতভর সে ঘুমায়নি। তার মনে শুধু একটি প্রশ্ন ঘুরছিল, আরিয়ান আখির কোন মুসিবতে ফেসে গিয়েছে এবং এসব তার স্বামী রাজ শর্মার মৃত্যুর সাথে কিভাবে জড়িত। পুরনো ওয়্যারহাউস শহরের শুনশান অংশে ছিল। জং লাগা গেট এবং ভাঙা দেয়াল সেই জায়গাকে ডারাওনা বানাচ্ছিল। অদিতি গাড়ি থামালেন এবং কয়েক মুহূর্ত গভীর শ্বাস নিয়ে ভিতর কদম রাখলেন। চারদিকে সন্নাটা ছিল, শুধু হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছিল। ভিতরে যেতেই তার কারো কদমের আহট শোনা গেল। অন্ধকার কোণ থেকে আরিয়ান বাইরে এলো। সে ঘায়েল ছিল না, কিন্তু তার চেহারায় থকান এবং গাম্ভীর্য স্পষ্ট দেখা যাচ্ছিল। অদিতি তাকে দেখে রাহাতের শ্বাস নিলেন, কিন্তু তুরান্ত গুস্সাও এলো। সে জিজ্ঞাসা করলেন যে বিনা বলে গায়েব হবার কী জরুরত ছিল। আর্জন শান্ত স্বরে বলল যে এখন সময় এসেছে সত্যি বলার, কিন্তু এই সত্যি খাতারনাক। সে চারদিক দেখল যেন নিশ্চিত করছে যে কেউ শুনছে না। আর্জন ধীরে ধীরে বলতে শুরু করল যে সে এই ঘরে নৌকরি করার জন্য আসেনি। সে গত ৩ বছর থেকে রাজ শর্মায় মৃত্যুর সত্যি খুঁজছিল। তার শব্দ শুনে অতিথি কয়েক মুহূর্তের জন্য একদম স্থির হয়ে গেলেন। সে বলল যে দুর্ঘটনার রাতে সে সেই সড়ক দিয়ে গুজারছিল যেখানে দুর্ঘটনা হয়েছিল। সে সবার আগে ঘায়েল রাজকে দেখে এবং তাদের হাসপাতাল পৌঁছায়। কিন্তু হাসপাতালে সে কয়েক লোককে ফোনে ঘাবড়ে কথা বলতে শুনেছে, যা থেকে তার মনে হল যে এটা সাধারণ দুর্ঘটনা নয়। আর্জন বলল যে পরের দিন যখন সে খবরে দেখল যে কেস তুরন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তার সন্দেহ পাক্কা হয়ে গেল। সে নিজের নৌকরি ছেড়ে দিল এবং ধীরে ধীরে কোম্পানির সাথে জড়িত লোকদের ব্যাপারে তথ্য জোগাড় করতে শুরু করল। অদিতি অবিশ্বাসে জিজ্ঞাসা করলেন যে সে এসব একা কিভাবে করল। আর্জন হালকা হাসির সাথে বলল যে সে আগে সাইবার ইনভেস্টিগেশনের সাথে জড়িত কাজ করত। জীবনের এক ঘটনা তাকে সব ছাড়তে বাধ্য করেছিল, কিন্তু সত্যি খোঁজার আদত কখনো খতম হয়নি। সে বলল যে যাঁচ করতে করতে তার কোম্পানির ভিতর পয়সার গড়বড়ি এবং ফার্জি কন্ট্রাক্টসের পতা লাগল। প্রত্যেক রাস্তা আখিরে একই নামে থামত, বিক্রম শর্মা। এটা শুনতেই অদিতির ভিতর যেন জমিন খিসকে গেল।
আর্জন বলল যে রাজ শর্মা নিজের মৃত্যুর কয়েকদিন আগে কোম্পানির খাতার যাঁচ শুরু করেছিল। সে কোনো বড় ঘোটালার কাছে পৌঁছে গিয়েছিল। উসিকে পর তার গাড়ির ব্রেক সিস্টেম থেকে ছেড়াছেড়ি করা হয়েছিল। অদিতির চোখে আঁসু এসে গেল। বছরের পর যেটাকে সে দুর্ঘটনা মানত সেটা আসলে যোজনাবদ্ধ হত্যা ছিল। তার মনে পড়ল যে সেই সময় বিক্রমই প্রত্যেক ফাইসালায় সবার আগে ছিলেন এবং সে নিজে জলদি কেস বন্ধ করানোর সালাহা দিয়েছিলেন। আর্জন বলল যে তার কাছে এখনও পুরো সাবুত নেই, কিন্তু যে ডেটা সে ইকাঠা করেছে সেটা বিক্রমকে বেনাকাব করার জন্য যথেষ্ট। সমস্যা এই ছিল যে যেমনই বিক্রমের সন্দেহ হল, সে আর্জনের ওপর নজর রাখতে শুরু করল। অদিতি জিজ্ঞাসা করলেন যে তাহলে বিয়ের ঘোষণার সময় আর্জন এত পারেশান কেন ছিল। আর্জন জবাব দিল যে সে চায়নি যে অদিতি এই খাতারায় আসে। যদি সত্যি সামনে আসত তো দুশ্মন শুধু সে নয়, অদিতিও বন যেত। কয়েক মুহূর্ত দুজন চুপ খাড়া রইল। তারপর অদিতি দৃঢ় আওয়াজে বললেন যে এখন পিছনে হটানোর প্রশ্নই নেই। সে বললেন যে যদি আর্জন সত্যির জন্য লড়ছে তো সে তার সাথে খাড়া থাকবে, চাই এর জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে কেন যেতে হয়। আর্জন প্রথমবার তার দিকে সম্মান এবং ভাবনায় ভরা নজরে দেখল। এখন তাদের মধ্যে মালকিন এবং নৌকরের রিশতা নয়, এটা দুইজনের সাঝি লড়াই বঞ্চুকি, ন্যায়ের লড়াই। ঠিক সেই সময় ওয়্যারহাউসের বাইরে গাড়ির আওয়াজ গুঞ্জরিত হল। আরিয়ান জানালা থেকে ঝুঁকে দেখল এবং গম্ভীর স্বরে বলল যে লোকেরা আমাদের খুঁজতে এখানে পৌঁছে গিয়েছে। অদিতি বুঝে গেলেন যে এখন সত্যিই ছিপিয়ে রাখা লোকদের সাথে সিধা সামনা হতে চলেছে এবং আগামী কদম তাদের জীবনের সবচেয়ে বড় ফয়সালা ঠিক করবে। ওয়্যারহাউসের বাইরে গাড়ির ব্রেকের তেজ আওয়াজ গুঞ্জরিত হল এবং কয়েক সেকেন্ডে অনেক লোক ভিতর ঢুকে পড়ল। তাদের মাঝে বিক্রম শর্মা খাড়া ছিলেন। তার চেহারায় গুস্সা এবং ঘাবড়াহাট দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল। সে তালি বাজিয়ে বললেন যে আখিরকার সত্যি খোঁজা দুজন একই জায়গায় মিলে গিয়েছে। অদিতি প্রথমবার বিক্রমকে সেই নজরে দেখলেন যাতে রিশতার কোনো ভাব নেই, শুধু প্রশ্ন ছিল। সে সরাসরি জিজ্ঞাসা করলেন যে রাজের মৃত্যু সত্যিই দুর্ঘটনা নয়। বিক্রম কয়েক মুহূর্ত চুপ রইলেন, তারপর হালকা হাসি হাসলেন, যেন এখন ছিপানোর কিছু বাকি নেই। বিক্রম বললেন যে বিজনেসে ভাবনার জায়গা হয় না। রাজ কোম্পানির খাতার যাঁচ করছিল এবং যদি সত্যি সামনে আসত তো পুরো সাম্রাজ্য খতম হয়ে যেত, তাই তাকে রাস্তা থেকে হটানো জরুরি ছিল। এই স্বীকারোক্তি শুনতেই অদিতির দুনিয়া যেন ভেঙে গেল। আরিয়ান তুরন্ত মোবাইল রেকর্ডিং চালু করে দিল। সে জানত যে এই কবুলনামা সবচেয়ে বড় সাবুত বনে যাবে। বিক্রমের এহসাস হল তো সে গুস্সায় নিজের লোকদের আগে বাড়ানোর ইশারা করল। তন্ত্র বেড়ে গেল, কিন্তু হঠাৎ বাইরে পুলিশ সাইরেমের আওয়াজ শোনা গেল। আরিয়ান আগেই লোকেশন পুলিশকে পাঠিয়ে দিয়েছিল। কয়েক মিনিটে অফিসের ভিতর পৌঁছে গেল এবং বিক্রমকে গ্রেফতার করে নিল। বিক্রম যেতে যেতে চিৎকার করে বললেন যে এই জিত বেশি দিন টিকবে না। কিন্তু এবার অদিতি শান্ত ছিলেন। তার চেহারায় দর্দ তো ছিল, কিন্তু ডর নয়। বছরের পর দবা সত্যি আখির সামনে এসে গিয়েছে। কয়েকদিন পর সেই মামলা মুম্বাই হাইকোর্টে পৌঁছাল। মিডিয়া আবার ইকট্টা হয়েছিল। এখন লোকেরা বুঝতে শুরু করেছে যে এই বিয়ে কোনো সানাক নয়, বরং এক সাজিশের বিরুদ্ধে খাড়া হওয়ার ফয়সালা। কোর্টে আরিয়ান পুরো ঘটনা বিস্তারিত বলল, কিভাবে সে দুর্ঘটনা দেখেছে, কিভাবে সাবুত জোগাড় করেছে এবং কিভাবে সে নুকর বনে শর্মা হাভেলিতে দাখিল হয়েছে। তার গবাহি শুনতে শুনতে পুরো কোর্ট রুম শান্ত ছিল। যখন অদিতিকে বয়ান দেওয়ার জন্য ডাকা হলো তো সে বললেন যে সমাজ প্রায়ই লোকের হ্যাসিয়ত তাদের পয়সা থেকে ঠিক করে, কিন্তু সেই প্রথমবার কোনো ইনসানের আসল কিমাত তার সত্যিতে দেখেছে। তার শব্দ শুনে অনেকের চোখ নম হয়ে গেল। জাজ সবুত এবং কবুলনামার ভিত্তিতে বিক্রমকে দোষী ঠাহার করল। ফাইসলা শুনতেই কোর্টে হলচল মচে গেল। বছরের পর দবা সত্যি আখের ন্যায়ে বদলে গিয়েছে। কোর্ট থেকে বাইরে নিকলতে সময় পত্রকাররা আবার সেই প্রশ্ন করল, আখের আপনি নিজের নকরের সাথে বিয়ে কেন করলেন? এবার অদিতি থামলেন এবং মুস্কুরিয়ে জবাব দিলেন যে সে নকরের সাথে নয়, সেই ইনসানের সাথে বিয়ে করেছে যে বিনা পাহচানেরও সত্যির স্বাদ ছাড়েনি। আরিয়ান তার পাশে খাড়া ছিল। এখন তার চেহারায় ঝিঝক নয়, আত্মবিশ্বাস ছিল। লোকেরা প্রথমবার তাকে আলাদা নজরে দেখছিল। সে এখন শুধু কর্মচারী নয়, ন্যায়ের লড়াই লড়া ইনসান বনে গিয়েছে। কয়েক মাস পর শর্মা হাভেলি বদলে গিয়েছে। কোম্পানিতে পারদর্শিতার নতুন নিয়ম লাগু করা হয়েছে এবং অদিতি নিজের স্বামীর নামে এক ফাউন্ডেশন শুরু করেছে যা দুর্ঘটনা পীড়িত এবং গরিব পরিবারের মদত করে। আরিয়ান সেই ফাউন্ডেশনের জিম্মেদারি সামলেছে।
সে প্রায়ই বলতো যে জীবন তাকে শিখিয়েছে যে সত্যি দেরিতে জিতে, কিন্তু হারে কখনো নয়। অদিতি তাকে শুনে মুস্কুরিয়ে দিতেন, কারণ এখন দুজনের লড়াই খতম হয়ে গিয়েছে। এক সন্ধ্যায় সমুদ্র কিনারে খাড়া হয়ে অদিতি আরিয়ানকে বললেন যে সে তাকে জীবনের সবচেয়ে বড় সাবাক দিয়েছে। ইনসানের পহচান তার স্থিতি নয়, তার ফ্যাসলা ঠিক করে। আরিয়ান জবাব দিল যে বরাবরই সেখানেই হয় যেখানে সম্মান হয়। ডুবন্ত সূর্যের রশ্মিতে দুজন সাথে খাড়া ছিল। গল্পের অন্ত বিয়ে থেকে নয়, বরং এক সন্দেশ থেকে হয়েছে। সমাজ তখন বদলায় যখন লোকেরা ডর থেকে নয়, সত্যি থেকে রিশতা বানায়। এবং সেই দিন মুম্বাই প্রথমবার দেখেছে যে এক কোটিপতি এবং এক সাধারণ ইনসানের মধ্যে বনা রিশতা শুধু প্রেম নয়, ন্যায় এবং সম্মানের জিত ছিল। যদি এই গল্পটা তোমার দিল ছুঁয়ে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার জরুর করো। কমেন্টে তোমার এবং তোমার শহরের নাম লেখো, যাতে আমাদের জানা যায় যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় দিল ছুঁয়ে যাচ্ছে। তারপর মিলব এক নতুন ভাবনাময় গল্পের সাথে। তব তক খুশ রহো, স্वस्थ রহো এবং নিজের রিশতাগুলোকে সময় দিও।